একদিন মাঝরাতে এই ছোট্ট মেয়েটা কি যেন মনে করে ঘুম থেকে জেগে ওঠে। তার নাম রেবেকা। তাদের বাড়ির বাইরে একটা বড় সুইমিং পুল আছে, আর সেখানেই পানির নিচে থেকে ভেসে ওঠে একটা ছোট্ট খেলনা বোট। রেবেকার বাইরে সুইমিং পুলের আওয়াজ পেয়ে যখন জানালা দিয়ে তাকায়, তখন সে দেখতে পায় তার প্রিয় খেলনাটা নিজে নিজেই সেই সুইমিং পুলের পানিতে চলতে শুরু করেছে। সে আসলে ছোট্ট একটা বাচ্চা, কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক এটা বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। তাই সে মাঝরাতেই তার ঘর থেকে একা একাই নিচে নেমে আসে। কিন্তু একটু আগে যে খেলনাটা নিজে নিজে চলছিল সেটা এখন পানির নিচে তলিয়ে গেছে। তাই রেবেকা একটা জালি জোগাড় করে সেটা নিয়ে নিজের খেলনাটা তোলার চেষ্টা করতে শুরু করে। তবে তার এই কাজে সে এতটাই মগ্ন হয়ে পড়ে যে সে কখন পুলের কিনারায় চলে গিয়েছে সেটা সে বুঝতেও পারেনি। আর এভাবেই একসময় কোনো এক অদৃশ্য শক্তি তাকে টান দিয়ে পানির নিচে নিয়ে যায়। সে অনেক চেষ্টা করে, কিন্তু কেমন যেন সাঁতার জানা থাকা সত্ত্বেও সে উপরে উঠতে পারে না। তখনই রেবেকা নিচ থেকে পুলের উপরে তার মাকে দেখতে পায়, যার কারণে সে সাহস পেয়ে আবারও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পানির উপরে ভেসে ওঠে। কিন্তু উঠে দেখতে পায় যে সেখানে কেউ ছিল না। তাহলে সে যে তার মাকে পানির নিচ থেকে বাইরে দেখলো সেটা কে ছিল? আর এটা ভাবতে ভাবতেই সেই পুলের আলো জ্বলতে নিভতে শুরু করে। অবশ্য সে পুলের কিনারায় চলে যায়, কিন্তু ঠিক তখনই একদম মাঝখানে তার খেলনাটা আবারও ভেসে ওঠে। অবশ্যই বুঝতে পারছেন বাচ্চা মেয়েটা ধীরে ধীরে এই অভিশপ্ত পুলের দ্বারা গ্রাস হতে শুরু করেছে, যেটা সে নিজেও বুঝতে পারছে না। আর এভাবেই যখন সে পুলের মাঝখানে নিজের খেলনা আনতে যায়, তখনই নিচ থেকে অদৃশ্য এক শক্তি তাকে টেনে নিয়ে যায়। মেয়েটা শত চিৎকার করে, কিন্তু এত রাতে কেউই তাকে বাঁচানোর জন্য আসে না। আর এখানেই তার গল্পটা শেষ। হ্যাঁ, এই অভিশপ্ত পুলটাকে নিয়েই এগিয়ে যাবে আমাদের আজকের সিনেমার গল্প, যার নাম নাইট সুইম। কি আছে এই পুলের পানিতে? কেনই বা এই পুল নিজের খিদে মেটানোর জন্য মানুষকে নিজের জালে আটকে ফেলে? সেটাই দেখব আমাদের আজকের গল্পে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের থেকে ঠিক 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের আজকের ভিডিও স্পন্সর সম্পর্কে কয়েকটা ছোট্ট কথা বলার জন্য। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য 100% রিয়েল একটা সাইট নিয়ে এসেছি, যে সাইটটিতে শুধুমাত্র অ্যাকাউন্ট করলেই পেয়ে যাবেন 100 টাকা বোনাস। বাংলাদেশ ও ভারতে খুবই জনপ্রিয় আর বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকেক্স অ্যাপ। এখানে প্রতি রেফারে পাবেন আনলিমিটেড 300 টাকা বোনাস। আর স্ক্রিনে থাকা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে এখনই পেয়ে যাবেন একদম 100 টাকা ফ্রি। আপনার ডিপোজিট করার সময় অতিরিক্ত 4% বোনাস পাওয়ার জন্য সাধারণ ডিপোজিট 2% প্লাস 2% পিজি স্লট বোনাস অপশনটি নির্বাচন করুন। জিলি টুর্নামেন্টে জিতে নিন ইয়ামাহা R15 ভার্সন 3, iPhone 15 Pro Max সহ অসংখ্য পুরস্কার। আপনি খুব সহজেই ফোনপে, গুগল পে, ইউপিআই এবং বাংলাদেশের ইউজারদের জন্য বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেলা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন, আর রেজিস্টারের সময় আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন, আর অসংখ্য বোনাস জিতুন। তাহলে এবার চলুন আবার ভিডিওতে ফিরে আসি। সেই ছোট্ট মেয়েটার মৃত্যুর পর প্রায় 15 বছর পার হয়ে গেছে। এই ছেলেটার নাম রে। তার আচরণে বোঝা যায় সে হয়তোবা কোনো শারীরিক অসুস্থতায় ভুগছে, তবে আপাতত সেটা মুখ্য বিষয় নয়। সে তার 2 ছেলে মেয়ে এবং স্ত্রী ইভিকে নিয়ে একটা বাড়ি দেখতে এসেছে। গত অনেকটা সময় যাবৎ তারা নিজেদের জন্য একটা সুন্দর বাড়ি খুঁজে চলেছে, কিন্তু এখনো একটা বাড়িও তাদের পছন্দ হয়নি কথাটা বললে ভুল বলা হবে। আসলে বলতে হয় তাদের বাজেটের সাথে ঘরের দাম প্রথমে মিলছে না। সব জায়গায় বাড়িগুলোর মূল্য অনেক বেশি, তাই এবারও তাদের বাড়িটা দেখেই চলে আসতে হয়। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটা কলোনিতে ইভি হাউস ফর সেলের নোটিশ বোর্ড দেখতে পায়। তাই ইভি তাদের পরিচিত একজন ব্রোকারকে নিয়ে ওই বাড়িটা দেখতে যায়। বাড়িটা শহর থেকে একটু দূরের দিকে, এখানে জনবসতিও তেমন নেই, কিন্তু ভেতরে যাওয়ার পর সবকিছু দেখে কেমন যেন বাড়িটা তার পছন্দ হয়ে যায়। ইভির পরিচিত সেই ব্রোকারের নাম হলো কায়া তাকে জানায় এই বাড়িটার মালিক একজনই, কারণ আজ পর্যন্ত প্রত্যেকেই এই বাড়িটাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ভাড়া নিয়েছে, কিন্তু কেউ কখনো কেনেনি। তাছাড়াও বাড়িটার সামনে একটা সুইমিং পুল রয়েছে। এটা শুনতে পেরে ইভি সেটাকে দেখতে যায়। সেখানে রেও ছিল। তবে জানা যায় গত 10 বছর ধরে নাকি এই পুলটা কেউ কখনো ইউজ করেনি, এটা এভাবেই ঢেকে ফেলে রেখেছে। তবে এত সুন্দর পুলটাকে কেউ কখনো ব্যবহার করেনি, এটা তাদের মনে একটা প্রশ্ন হিসেবেই রয়ে যায়। তখনই ভেতর থেকে ইভির ছেলে মেয়ে তাকে ডাকতে শুরু করে, তাই সে চলে যায়। আর এদিকে রে একা একা সেই পুলের মধ্যে কি যেন দেখে সেটা নেওয়ার জন্য চেষ্টা করতে শুরু করে। আর তখনই তার মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে পুলের মধ্যে টান দিয়ে ফেলে দিল। শারীরিকভাবে রে কিছুটা অসুস্থ, এটা শুরুতেই বোঝা গিয়েছে। তাছাড়াও পুলটাকে যে প্লাস্টিক দিয়ে কভার করা হয়েছিল সেটাও একদম আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে ফেলতে শুরু করে। আর হঠাৎ এই দুর্ঘটনায় সে ধীরে ধীরে নিচে তলিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই তার অতীতের কিছু ঘটনা মনে পড়ে যায়, যেখানে সে একজন নামকরা বেসবল প্লেয়ার ছিল। এমনকি ওই সময়টাতে সে নিজের দেশের হয়ে ন্যাশনাল টিমেও খেলেছিল।
আর সেটাই তার শরীরে শক্তি ফিরিয়ে আনে। সে সর্বোচ্চ চেষ্টা করে ওই প্লাস্টিকে মোড়ানো অবস্থা থেকে নিজেকে ছাড়িয়ে ফেলে আর পানির ওপরে ভেসে ওঠে। বলতে বলতে তখনই বাকিরাও তার এই অবস্থা দেখে তাকে বাঁচাতে চলে আসে। আর হ্যাঁ, যে জিনিসটা সে তোলার জন্য হামাগুড়ি দিয়েছিল সেটা ছিল একটা বেসবল। বড় অদ্ভুত একটা ঘটনা, তাই না? হবেই বা না কেন, কারণ তারা যে বাড়িটাকে দেখতে এসেছে এটা সেই বাড়িটা যেখানে আজ থেকে 15 বছর আগে সেই বাচ্চাটার মৃত্যু হয়েছিল। এটা সেই অভিশপ্ত সুইমিং পুল। এই ঘটনার পর ইভি রেকে নিয়ে সোজা তাদের পার্সোনাল ডাক্তারের সাথে দেখা করতে যায়। সেখানে তিনি জানান তার অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, আর জানা যায় যে রের নাকি এমন এক মরণব্যাধি হয়েছে যেখানে তার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রগুলো ধীরে ধীরে অকেজ হয়ে যাচ্ছে। আর এভাবে চলতে থাকলে একসময় তার ব্রেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে। মূলত এই কারণেই তাকে লাঠিতে ভর করে চলতে হয়, কারণ এই সমস্যার কারণে তার ব্রেন তার শরীরটাকে ঠিকমতো প্রসেস করতে পারছে না। ডক্টর এর আগেও তার উন্নত মানের চিকিৎসার প্রস্তাব দিয়েছে, কিন্তু সেটা করলে তাদের কাছে সবকিছুই বিক্রি করে দিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য তারা দুজন নিজেদের মধ্যে বিশ্বাস রাখছে যে নিয়ম মতো চললে হয়তোবা এই রোগটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এখন সেখান থেকে বাইরে বের হয়ে রে ইভিকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও না আমাদের একটা ঘর থাকুক? আমরা কতদিন এইভাবে চাতক পাখির মতো ঘুরে বেড়াবো? তুমি চিন্তা করো না, আমাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। আমি কথা দিচ্ছি অবশ্যই সুস্থ হয়ে উঠবো। তাই না চাওয়া সত্ত্বেও নিজেদের স্বপ্ন পূরণের জন্য তারা সেই ঘরটাকে কেনার সিদ্ধান্ত নেয়। মালিকের সাথে কথা বলে সেই বাড়িটাকে তারা কিনে নেয় এবং যেখানে যা মেরামত করা প্রয়োজন সেগুলো তারা মেরামত করতে শুরু করে। পাশাপাশি তাদের বড় মেয়ে লিজা সেখানকার একটা ভালো কলেজে ভর্তি হয়, আর প্রথম দিনেই কলেজের একটা ছেলেকে তার পছন্দ হতে শুরু করে। বাড়িতে তারা প্রত্যেকেই সেই পরিত্যক্ত সুইমিং পুলটাকে পরিষ্কার করতে শুরু করেছে। রে সুইমিং পুলের পানি বের হওয়ার রাস্তায় জমে থাকা ময়লাগুলো বের করছে। তারা প্রত্যেকেই তাদের নতুন বাড়ি পেয়ে খুব খুশি। সবথেকে বেশি খুশি হলো সুইমিং পুলটা নিয়ে। তাদের ছেলের নাম রনি। সে বাকিদের তুলনায় কথাবার্তা একটু কম বলা যায় রনি কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের। এভাবে কথা বলতে বলতে রে যখন ওই নালার ভেতরে একটু গভীরে হাত ঢোকায় তখনই তার হাতে কিছু একটা আঘাত করে, যার কারণে তার হাত অনেকটাই কেটে যায়। আর এটা দেখতে দেখতেই তখন সেই জায়গাটা থেকে পচা পানি বের হয়ে আসতে শুরু করে। কিন্তু তারা এটা বুঝতে পারছে না এর ভেতরে আসলে কি ছিল, এই পানি বা কোথা থেকে আসছে। বিষয়টা ফিক্স করার জন্য তারা লোক ডেকে আনে। তারা এসে জায়গাটা চেক করে এবং জানায় এখানে নাকি জনবসতি আসার আগে বিশাল বড় জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের মাঝে একটা লেক ছিল। সময়ের সাথে সাথে সেগুলো হারিয়ে গেলেও মাটির নিচে এখনো পানির স্তর রয়ে গেছে, যেখানে এত বছর পর সেখানকার ময়লা সরানোর পর বের হয়ে এসেছে সেই পানি। সমস্যা নেই, তারা এই সমস্যার সমাধান করে দেবে, এই বলে তারা কাজ করতে শুরু করে। আর তার ঠিক 2 দিন পর তাদের সুইমিং পুল একদম রেডি হয়ে যায়। রে পানির পিএইচ মেপে সবাইকে নামার জন্য সিগন্যাল দেয়, আর তারা প্রত্যেকেই পুলের পানিতে বেশ এনজয় করে। বোঝা গেল তাদের এই নতুন বাড়ির প্রত্যেকেই অনেক খুশি, কিন্তু তারা জানতো না যে তারা যে পুলের পানিতে মজা করছে সেটাই একসময় তাদের বিপদের কারণ হবে। রাতের বেলা রে নিজের স্টোররুমে গিয়ে তার পুরনো সকল অ্যাওয়ার্ডগুলো দেখতে শুরু করে। ওই সময়টাতে সে অন্যান্য ভালো প্লেয়ারদের টেনশন হয়ে দাঁড়াতো। এখন নাকি নিজের শারীরিক অসুস্থতার কারণে তাকে খেলাটাই ছেড়ে দিতে হয়েছে। রাত গভীর হয়, দেখা যায় ইভি একটু রিল্যাক্স করার জন্য এই রাতের বেলাতেই সুইমিং পুলে গোসল করতে নেমেছে। কিছুক্ষণ সময় কাটানোর পর সে তার বিড়ালটাকে পুলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, তবে তাকে তেমন গুরুত্ব না দিয়ে সে আবারও সুইমিংয়ে লেগে পড়ে। তবে তারপরেই হঠাৎ এক ঝলকের জন্য সে পুলের পাশে তার হাজব্যান্ড অর্থাৎ রেকে এক ভয়ানক রূপে দেখতে পায়। কিন্তু সে যখন ভয় পেয়ে ভালো মতো তার দিকে তাকায় তখন সেখানে কেউ নেই। সাথে সাথে তখনই পুলের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে, যেটা তাকে আরো ভয় পাইয়ে দেয়, যার কারণে সে সাথে সাথেই পাড়ে উঠে পড়ে আর ওখান থেকে ঘরে চলে যায় রে কি করছে এটা দেখার জন্য। সে দেখতে পায় রে বিছানাতেই শুয়ে আছে। রে যখন জিজ্ঞাসা করে তুমি কি একটু আগে নিচে গিয়েছিলে, তখন রে সাথে সাথে তাকে জানায় যে না, এখানেই সে ঘুমিয়ে পড়েছিল। যে কথা ইভিকে আরো ভাবিয়ে তোলে, কিন্তু সে যে রেকে দেখলো এটা নিয়ে তাকে কিছু বলে না। তবে কথায় আছে না, মানুষ না বুঝলেও পশু পাখি ঠিকই প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো বুঝতে পারে। ঠিক তেমনটাই হয় তাদের বিড়ালের সাথে। পরদিন সকালে বাড়ির কেউই তাদের পোষা বিড়ালটাকে আর খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে তারা লক্ষ্য করে যে বিড়ালের গলায় যে বেল্টটা লাগানো ছিল সেটা তাদের সুইমিং পুলের পানিতে পড়ে আছে। বিষয়টা দেখে রের মনে কেমন যেন একটা খটকা লাগে, আর বাকিরা এক একজন এক এক জায়গায় তাদের পোষা বিড়ালটাকে খুঁজতে চলে যায়। ভেতরে এসে রে যখন নিজের হাতের কাটা জায়গার দিকে তাকায় তখন কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়। আর সে তার উপর ভিত্তি করে যখন নিজের হাতের ব্যান্ডেজ খুলে ফেলে তখন দেখা যায় তার হাতে কোনো কাটার দাগই নেই। কিন্তু
আশ্চর্য, এটা হলো কিভাবে, এটা সে বুঝে উঠতে পারে না। এখন কেমন যেন সুইমিং পুলটা নিয়ে তার মনে একটু সন্দেহ চলে আসে, যার কারণে পরের সময়টাতে সে সুইমিং পুলের কভার নিয়ে আসে। এই কভারটা দিয়ে সুইমিং পুলটাকে ঢেকে দেওয়া যাবে, আর সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা সে তার ছেলেকে শিখিয়ে দিচ্ছে। এভাবেই সময় যাচ্ছিল, কিন্তু সেদিন রাতেই ইভি একটা অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সে পানির নিচে থাকা অবস্থায় তাকে রেখেই সুইমিং পুলটা ঢেকে দেওয়া হচ্ছিল। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে রাতের বেলাতেই সে জানালা দিয়ে দেখতে পায় রে এত রাতে একা একা সুইমিং করছে। পরদিন সকাল হলে ইভি রেকে তাদের ডক্টরের কাছে নিয়ে যায়। ডাক্তার এই দেখে অবাক হয়ে যায় যে রে এর মাঝে এত অল্প সময়ে এতটা পরিবর্তন কিভাবে হলো। রে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। তাছাড়াও আমরা সিনেমার গত একটা অংশে দেখলাম তার হাতের কাঁটাটাও হঠাৎ করেই ঠিক হয়ে গিয়েছে, অর্থাৎ তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে গিয়েছে। তবে তারপরেও ডাক্তার তাকে পরিমাণ মতো এক্সারসাইজ করার সাজেশন দেয়। তারপরের সময়গুলিতে রে ডক্টরের কথা অনুযায়ী এক্সারসাইজ করতে শুরু করে। আর অপরদিকে তার ছোট ছেলে রনি সুইমিং পুলে গোসল করছিল। সে নিজের সাথে করে অনেকগুলো কয়েন ভর্তি জার নিয়ে এসেছিল। সেটাকে সুইমিং পুলের পাড়ে রেখে সে নিজের হাতে একটা খেলনা নিয়ে সুইমিং করতে শুরু করে। সে যখন পানির নিচে যায় তখন পানির উপর থেকে কে যেন একটা কয়েন নিচে ফেলে দেয়। রনি নিচে থেকে কয়েন উঠিয়ে বাইরে আসলে দেখতে পায় যে সেখানে কেউ নেই। আবারও সে সুইমিং করতে পানির নিচে যায়। এখন আবারও কে যেন আরও একটা কয়েন নিচে ফেলে দিল। রনি আবারও সেটাকে নেওয়ার জন্য গভীর পানিতে চলে যায়, আর উপরে ওঠার সময় দেখতে পায় যে বাইরে তার বোন লিজা দাঁড়িয়ে আছে। তাই সে উপরে উঠেই বলতে শুরু করে, দেখ আমি এক নিঃশ্বাসে একটা কয়েন নিয়ে এসেছি। কিন্তু বলার পরে সে দেখতে পায় ওখানে আসলে কেউ নেই। বিষয়টা তাকে অবাক করে, কিন্তু তবুও এটাকে সে তেমন একটা গুরুত্ব দেয় না। সে মনে করে হয়তোবা তার বোন তার সাথে লুকোচুরি খেলছে। কিন্তু আবারও যখন সে পানির নিচে যায় তখন জাম্পিং বোর্ডের নিচে যাওয়ার পর তার মনে হতে শুরু করে হয়তোবা এটার উপর কেউ দাঁড়িয়ে আছে। পানির নিচে থেকেও আসলে বোঝা যাচ্ছে যে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু রনি যখন উপরে উঠে তাকায় তখন সেখানে আর কেউ থাকে না। এবার এই ছোট্ট ঘটনাটা তাকে আরো ভাবিয়ে তোলে। সে খেয়াল করে দেখে তার খেলনাটা পুলের সাইডে একটা ছোট্ট গর্তে ঢুকে পড়েছে। তাই রনি নিজের খেলনা আনার জন্য ওই গর্তে হাত দেয়। তখনই গর্তের ভেতর থেকে ভয়ানক একটা হাত তার হাতকে চেপে ধরে। রনি চিৎকার করে নিজের খেলনাটা ছাড়িয়ে দিয়ে ওখান থেকে দূরে চলে আসে। আর দূর থেকে গর্তের ভেতরে সেই অদ্ভুত পিশাচের চোখ দুটো দেখা যায়, যেটা সত্যি খুব ভয়ানক ছিল। সে ভয় পেয়ে তার মাকে সব খুলে বলে। এটা শুনে তার মা মনে করে হয়তোবা তাদের বাড়িতে বাইরের কেউ একজন ঢুকে লুকিয়ে আছে। তাই সে ওখানে গিয়ে তাকে চোর মনে করে চিৎকার করে ওয়ার্নিং দিতে শুরু করে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। তারপর এভাবেই কয়েকটা দিন কেটে যায়। রে তার ছেলে রনিকে এখানকার একটা স্থানীয় বেসবল কোচিং সেন্টারে ভর্তি করিয়েছে। সে নিজে খেলতে না পারলে কি হয়েছে, তার ছেলে তো খেলতে পারবে। সেখানে একের পর এক প্রত্যেকটা বাচ্চা একটা করে বল হিট করছিল। এরপর আসে রনির পালা। এখানে সবাই রেকে অনেক সম্মান করে, কারণ তারা প্রত্যেকেই জানে এক সময় রে অনেক ভালো প্লেয়ার ছিল। এখন রনি যখন সেখানে খেলতে নামে তখন পরপর দুইটা বল মিস হয়ে যায়, কিন্তু একটাও সে ঠিকমতো লাগাতে পারে না। ঠিক তখনই সেখানকার কোচ রেকে একটা বল মেরে তারপর সেটা দেখাতে বলে। এখন রে প্রথমে চিন্তায় পড়ে যায়, কারণ গত 7 বছর ধরে সে বেসবল ব্যাট হাতেও নিয়ে দেখেনি, কিন্তু তবুও সে রাজি হয়ে যায়। আসলে তাকে কিছুটা হিংসা করেই তাকে ব্যাট ধরতে বলা হয়েছে। সে জানে যে এত বছর পর ব্যাট হাতে নিয়ে সে তেমন কিছুই করতে পারবে না। তারপর যেমনটা হওয়ার কথা ঠিক তেমনটাই হয়। সে একটা বলও হিট করতে পারে না, কিন্তু তখনই তার মধ্যে আবারও সেই পুরোনো দিনের স্মৃতিগুলি ভেসে ওঠে। আর অপরদিকে তাদের বাড়ির সামনে যে সুইমিং পুল, সেটার পানিতেও কেমন যেন ভাইব্রেশন হতে শুরু করে। দুইয়ে মিলে তখনই 3 নম্বর বলে রে এত জোরে একটা শট করে, যার কারণে বল গিয়ে একদম স্টেডিয়ামের লাইটটা ভেঙে ফেলে, যেটা সবাইকে একদম অবাক করে দেয়। তারপর রাতের বেলা তাদের পরিবারের সবাই বাসাতেই ছিল। ইভি এবং রে দুজনেই আজকে ডিনারের জন্য বাইরে যাবে, তাই তারা তাদের 2 ছেলে মেয়েকে ভালো মতো বুঝিয়ে দেয় যেন অপরিচিত কেউ আসলে তারা দরজা না খোলে আর সময় মতো ঘুমিয়ে যায়। আর তারপরেই লিজা তার ছোট ভাইকে বলে যে একটু পরে নাকি তাদের বাসায় একজন মেহমান আসবে, তার সাথে সে সুইমিং করতে বের হবে। আর এই কথাটা যদি সে তার বাবা মাকে জানায় তাহলে কিন্তু তার অ্যাকুয়ারিয়ামে সে ডিটারজেন্ট পাউডার ঢেলে দেবে। আর যেহেতু রনি তার মাছগুলিকে অনেক ভালোবাসে, তাই সে ঠিক করে সে চুপ থাকবে। আসলে কলেজের শুরুর দিকে যে ছেলেটাকে আমরা দেখেছিলাম, যাকে লিজার ভালো লাগতে শুরু করেছিল, সেই ছেলেটার সাথে তার ধীরে ধীরে ভালো সম্পর্ক হয়ে গেছে। বলা যায় বর্তমানে তারা একে অপরের সাথে অনেকটা রিলেশনশিপেই আছে। আর যেহেতু আজকে লিজার বাসায় কেউ থাকবে না, তাই সে তাকে আসতে বলেছে। তারা একটা খেলা খেলছিল, যেখানে অপরজন চোখ বন্ধ করে থাকবে আর সে শব্দ না করে তার থেকে পালিয়ে যাবে। প্রথমে ছেলেটা তার চোখ বন্ধ করে, তারপর যখন লিজা তার চোখ বন্ধ করে তার বয়ফ্রেন্ডকে ধরতে আসে, তখন উল্টো ছেলেটা চালাকি করে পুল থেকেই উঠে যায়। আর তখনই ঘটতে শুরু করে
সকল অদ্ভুত ঘটনা। সে পুল থেকে বের হয়ে গেলেও লিজা তার কানে শব্দ শুনতে পায়, যেন তার বয়ফ্রেন্ড তার আশেপাশেই আসে। কিন্তু তাকে ধরতে সে যখন গভীর পানিতে যায় তখনই বোঝা যায় যে সেটা তার বয়ফ্রেন্ড নয়, বরং এক ভয়ানক পিশাচ। ঠিক যখনই সে নিজের চোখ খোলে তখন সে বুঝতে পারে অবশ্যই অস্বাভাবিক কিছু একটা ঘটছে। তবুও সে তার বয়ফ্রেন্ডকে খুঁজতে পানিতে ডুব দেয়। তখন পানির নিচে যে সে যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু এর গভীরতা যেন আর শেষ হয় না। আর তখনই হঠাৎ নিচ থেকে কেউ তার পা ধরে বসে, যেটা লিজাকে একদম আতঙ্কিত করে তোলে। সে প্রাণপণে উপরে উঠতে চাইছে, কিন্তু সেই হাত তাকে টেনে নিচে নিয়ে যেতে শুরু করেছে। ঠিক যখন ওই ভয়ানক হাত থেকে লিজা নিজেকে মুক্ত করে তখনই সে উপরে তাকিয়ে দেখে যে সে এক বিশাল গভীরতায় চলে এসেছে। লিজা আবারও উপরের দিকে পুরো শক্তিতে ছুটে চলেছে, আর যখনই সে উপরে ওঠে তখনই সেখানে তার বয়ফ্রেন্ডকে সে খুঁজে পায়। তবে লিজাকে এরকম আতঙ্কিত দেখে ছেলেটা কিছুটা অবাক হয়। লিজা তাকে জানায় যে কেউ নাকি তার পা টেনে ধরেছিল। আর বলতে বলতেই তার বাবা মায়ের গাড়ির শব্দ চলে আসে, যার কারণে তাকে সে সাথে সাথে ওখান থেকে পাঠিয়ে দেয়। তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। একসময় রনি তার বোনের দরজার সামনে গিয়ে তাকে বলে যে সে নাকি জানে এই পুলের মাঝে কি আছে। সেও নাকি ওই দানবটাকে দেখেছে, যার কারণে সাথে সাথে লিজা তাকে থামিয়ে দেয়, কারণ অবশেষে তাদের একটা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়েছে। তাছাড়াও তাদের বাবা এখন সুস্থ। এই সময়টাতে যদি এসব ভয়ানক কথা তাদেরকে বলা হয় তাহলে তাদের আবার এখান থেকে শিফট করতে হবে, যেটা সে কোনোভাবেই চায় না। আর কিছুদিন পরে যেহেতু তারা নতুন এখানে শিফট হয়েছে, তাই তাদের কলোনির প্রত্যেকে তারা একটা পুল পার্টির জন্য ইনভাইট করে, আর সবাই সেখানে নিজেদের মতো করে এনজয় করছিল। তখন ভেতরে ইভির সাথে তাদের সেই ব্রোকারের দেখা হয়। এখানে কথায় কথায় কোনো এক সময় ইভি তাকে জিজ্ঞাসা করে যে যারা এই বাড়িতে গত 15 বছরে ছিল তারা কেউই কেন এই পুলটাকে ব্যবহার করেনি। আর এখানেই বোঝা যায় যে এখানে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে, কিন্তু কি সমস্যা আছে সেটা না হয় সামনেই জানতে পারবেন। তবে ব্রোকার তাকে কিছু কথা বলে। সে তাকে বলে, আমি তোমাদেরকে আগে বলতে চেয়েছিলাম, কিন্তু যতক্ষণে আমি জানতে পেরেছি ততক্ষণে তোমরা বাড়িতে শিফট হয়ে গিয়েছিল। তাছাড়া তোমরা অনেক বেশি খুশি ছিলে, তাই আমি তোমাদেরকে জানাইনি। আসলে এই পুলে রেবেকা নামের একটা ছোট্ট মেয়ের মৃত্যু হয়েছিল। ঠিক তখনই সে থেমে যায়। ইভি শুধুমাত্র রেবেকা নামের মেয়েটার কথাই জানতে পারে, আর এটা বুঝতে পারে যে অবশ্যই তার সাথে ভালো কিছু হয়নি। ঠিক ওই সময়টাতেই রে সেখানকার একটা ছেলেকে নিয়ে ওখানকার এক লোকের সাথে খেলছিল। এভাবে খেলতে খেলতে কোনো এক সময় রে জিতে যায়, কিন্তু সমস্যাটা তখন হয় যখন এভাবে চলতে চলতে রে পানির নিচে এক্সস্টের জায়গাটায় পৌঁছে যায়। আর সেই সময় রে ছিল পানির নিচে, আর ওই বাচ্চাটা ছিল তার ঘাড়ের উপরে। ঠিক তখনই সেই এক্সস্টের জায়গাটা দিয়ে কেমন যেন একটা কালো ধোঁয়া জাতীয় কিছু বের হয়ে আসলো, আর সেটা সরাসরি রের নাক মুখ দিয়ে ঢুকে তাকে সম্পূর্ণ নিজের বশীভূত করে তুলল। সে যেন আর নিজের কন্ট্রোলে নেই। বাচ্চাটাকে নিয়ে সে পানির আরো গভীরে যেতে শুরু করে। এমনকি বাচ্চাটা নিজেকে ছাড়াতে পারছে না, কারণ রে তাকে খুব শক্ত করে ধরে রেখেছে। এভাবে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে ছেলেটা প্রায় হাল ছেড়ে দেবে তখনই বাকিরা ছুটে আসে আর তাদের দুজনকেই পানি থেকে বের করে। ছেলেটার সাথে সাথে রের অবস্থাও খুবই খারাপ, কিন্তু দুজনেই একটু পর সুস্থ হয়ে যায়। একটু পর সেখানে পুলিশও চলে আসে। রে তাদের কাছে সরি বলে যে সে এটা ইচ্ছা করে করেনি, তার শারীরিক অসুস্থতা আছে, সে এটা কিছু বুঝতে পারেনি। তাই পুলিশ তাকে ছেড়ে দিলেও ওই ছেলের মা বাবা তার প্রতি অনেকটাই রেগে আছে। আর এইসব দেখে ইভি এখন আরো বেশি আতঙ্কিত হয়ে ওঠে। সে এই বাড়িটা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমত এই বাড়িতে আসার পর থেকেই সুইমিং পুলটা নিয়ে একের পর এক অদ্ভুত কাণ্ড হয়ে যাচ্ছে। আর আজকে তার ওই পরিচিত মহিলার কাছ থেকেও সে কিছু সন্দেহমূলক কথা জানতে পেরেছে। তাই সে তাদের সবাইকে জোর করে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রে তাকে বারবার নিষেধ করে যে কেন সে এমনটা করছে, কিন্তু ইভি তার কোনো কথা না শুনে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হতে ধরে। আর ঠিক তখনই রের শারীরিক অবস্থা আরও খারাপ থেকে অনেক খারাপতর হতে শুরু করে, যার কারণে আপাতত তাদের এই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা তাদেরকে থামিয়ে দিতে হয়। কিন্তু ঘটনা এখন এমন হয়ে গেছে যেখানে ইভি একদম শিওর যে এই বাড়ি এবং বাড়িতে হওয়ার ঘটনা নিয়ে অবশ্যই কোনো না কোনো সত্য লুকিয়ে আছে, যেটা তারা জানে না। এই চিন্তা করে সে রেবেকা নামের সেই ছোট্ট মেয়েটার বিষয়ে অনলাইনে সার্চ করতে শুরু করে এবং তার একটা পুরো ফ্যামিলি ফটো সে অনলাইনে খুঁজে পায়। আর তারপর সে ওই ব্রোকারকে কল করে আর এই বাড়ির আসল মালিক অর্থাৎ রেবেকার মা এখন কোথায় আছে তার অ্যাড্রেসটা নিয়ে নেয়। তারপর সে সোজা তার সাথে দেখা করতে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় রেবেকার মা এখন অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। শারীরিক এক বিশেষ অসুস্থতার কারণে তাকে সবসময় একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে থাকতে হয়। সেখানে প্রথম ইভি তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। সে জিজ্ঞাসা করে কি এমন সেই সুইমিং পুলের পানিতে আছে যেটা তাদেরকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে, বা কি হয়েছিল তার মেয়ের সাথে।
আর তখনই এসব কথা শুনে কেমন যেন সে পরিবর্তিত হতে শুরু করে। সে জানায় আজ থেকে অনেক আগে যখন এই জায়গাটায় কোনো জনবসতি ছিল না, তখন এক বিশাল জঙ্গলের মাঝখানে একটা লেক ছিল। তো তিনি যখন ছোট ছিলেন তখন সে আর তার কিছু বান্ধবীরাই শুধু জানতো যে এই লেকের পানিতে কয়েন ফেলে কেউ যদি কোনো কিছু উইশ করে তাহলে তার ইচ্ছা পূর্ণ হয়। এমনকি তার অনেক ইচ্ছাও এই লেকের পানি পূরণ করেছে। কিন্তু সেই লেকের পানি যেভাবে মানুষের ইচ্ছা পূরণ করত সেভাবেই তার বিনিময়ে তাকে জীবনও উপহার দিতে হতো। আসলে বর্তমানে যেরকমভাবে ইভির হাজব্যান্ড ওই লেকের মায়াবী শক্তিতে বশীভূত হয়েছে, ঠিক তেমনভাবেই ওই সময়টাতেও রেবেকার মা পুলের পানি দ্বারা বশীভূত হয়েছিল। যে দেখেছিল যে তার মেয়ে কিভাবে সে পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু সে তাকে বাঁচাতে যায়নি, কারণ সেই লেকের পানিতে একটা স্যাক্রিফাইসের প্রয়োজন ছিল, যেটা রেবেকার মা দিয়েছে রেবেকার মাধ্যমে। এমনকি আজ এত বছর পরে এখনও রেবেকার মা সেই অদ্ভুত মায়াবী শক্তি দ্বারা এখনও বশীভূত হয়েই আছে, যেটা তার কথাবার্তা আর তার অবস্থা দেখে বোঝা যাচ্ছে। অপরদিকে রে যখন গোসল করছিল তখন তার মধ্যেও সেই মায়াবী শক্তির আবির্ভাব করতে শুরু করে। সে পাগলের মতো ছটফট করতে শুরু করে, আর বোঝা যায় এবার সেই শক্তিটা সম্পূর্ণই তাকে গ্রাস করে নিয়েছে। এতক্ষণে রাত হয়ে গেছে, ইভি এখনও বাড়িতে পৌঁছায়নি, যার কারণে রনি আর লিজা দুজনে তার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাদের মায়ের মোবাইলে কল ঢোকে না, কারণ সেই ঘটনায় তাদের মায়ের মোবাইলটা পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়াও রনি যখন পানি খেতে নেয় তখন সে পানির মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করে, আর তখনই বাইরে থেকে তার বিড়ালের আওয়াজ সে শুনতে পায়। মনে আছে গল্পের শুরুতে তারা অদ্ভুতভাবে তাদের পোষা বিড়ালটাকে হারিয়ে ফেলেছিল। এই মুহূর্তে এসে রনি দেখতে পায় তাদের সেই বিড়ালটাই তাদের সুইমিং পুলের উপরে ভেসে থাকা টিউবের উপর আওয়াজ করছে। তাই রনি যখন সেই টিউব ঘুরিয়ে তাকে বাঁচাতে যায় তখনই সেখানে বিড়ালের পরিবর্তে চলে আসে এক বীভৎস চেহারা, আর তাতে ভয় পেয়ে রনি সুইমিং পুলের পানিতে পড়ে যায়। আর সাথে সাথে পুল কাভার করার সেই প্লাস্টিকটাও সম্পূর্ণ পুলটাকে অটোমেটিক ঢেকে ফেলতে শুরু করে। লিজা বিষয়টা দেখতে পেয়ে তাড়াতাড়ি গিয়ে সেটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে মোটেও সেটা পারছে না। আর বলতে বলতেই তখনই সেখানে তাদের মাও চলে আসে। লিজা আর ইভি দুজনে মিলেও ওটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে রনি সুইমিং পুলের পানিতে কোথাও যেন হারিয়ে গেছে। তাই ইভি লিজাকে তাড়াতাড়ি করে ঘরে পাঠিয়ে দেয় যেন সে তার বাবাকে ডেকে আনে। আর ওখানকার একটা পানির পাইপ সে রেলিংয়ে বেঁধে ওটা ধরে সে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেখানকার যে এক্সস্ট ওখানে সম্পূর্ণ টিউবটা ফেসে আছে। সেটা সরিয়ে ইভি দেখতে পায় যে তাদের পুলটা যতটুকু গভীর তারও নিচ দিয়ে এক অতল গভীরতায় যেন একটা দরজা খুলেছে। আর অপরদিকে লিজা ঘরের ভেতরে ঢুকে তার বাবাকে খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎ তার বাবা তার সামনে চলে আসলেও তার চেহারাটা কেমন যেন একটা বীভৎস আকার নিয়েছে। সে লিজার উপরও আক্রমণ করতে শুরু করে, কিন্তু লিজা কোনো রকমে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেয়। আর এদিকে ইভি পুলের সেই অজানা গভীরতায় যতটা পারছে চলে যাচ্ছে। তার হাতে শুধুমাত্র ছোট্ট একটা টর্চ লাইট। জানিয়ে রাখি ইভি তার কলেজ লাইফে অনেক ভালো সুইমার ছিল, সুইমিংয়ে তার দক্ষতা অনেক ভালো। সে এই গভীরতায় যাচ্ছে তো আরও নিচে যাচ্ছে, কিন্তু কোনো কুল কিরানা পাচ্ছে না। এক সময় সে এই গভীরতায় নিজের ছেলেকে খুঁজে পায়। সে তাকে জড়িয়ে ধরে আবারও পানির বাইরে যাওয়ার চেষ্টা করতে শুরু করে, আর ঠিক তখনই সেই পানির গভীরতায় কিছু বীভৎস চেহারা সে দেখতে পায়। তারপরেই সেগুলো তেড়ে আসতে শুরু করে তাদের দিকে। এই বীভৎস চেহারাগুলো হলো এই যাবৎকাল পর্যন্ত এই অভিশপ্ত পুল যাদের দিয়ে নিজের খিদা মিটিয়েছে তারা। আর এখন যদি ইভি এখানে ফেসে যায় তাহলেও পুলটা তাকে একদম পুরোপুরি নিজের সাথে মিশিয়ে ফেলবে, আর সেও এগুলোর মতোই হয়ে যাবে। কোনো রকমে সে ওই খারাপ শক্তির হাত থেকে নিজেকে মুক্ত করে আর ক্রমশই পানির উপরের দিকে যেতে শুরু করে। ঠিক তখনই তার সামনে চলে আসে রেবেকার একটা অবয়ব। সে নিশ্চুপ ভাষায় তাকে কিছু বলতে চায়। রেবেকার হাতে তাদেরই ফেলে দেওয়া একটা কয়েন ছিল, যেটাকে সেই খোলা পানিতে ছেড়ে দেয়। আর দেখা যায় যে কয়েনটা নিচের দিকে না গিয়ে বরং উপরের দিকে যেতে শুরু করেছে, যার মাধ্যমে ইভি বুঝতে পারে যে আসলে তাদেরকে ফাঁদে ফেলা হয়েছে। তারা যেটাকে উপরের দিক মনে করছে সেটা আসলে পানির নিচের দিক। ইভি যখন নিচের দিকে তাকায় তখন সে দেখতে পায় এখান থেকে বের হওয়ার রাস্তা বিপরীত দিকে। চোখের ইশারায় তাকে ধন্যবাদ জানিয়ে ইভি ওখান থেকে ছুটে যেতে শুরু করে, আর অবশেষে তারা পুলের বাইরে চলে আসে। সে রনিকে বারবার ডাকতে শুরু করে, তার বুকে চাপ দিতে শুরু করে, কিন্তু কোনো মতেই তার জ্ঞান ফিরছে না। আর ঠিক তখনই পেছনে চলে আসে রে। ইভি যখন তার দিকে তাকায় তখন সে সরাসরি বলে ওঠে, ভালোবাসা সবসময় কুরবানি চায়। কিন্তু ইভি এত কিছু শুনতে চায় না। সে তাকে রিকোয়েস্ট করে এখনই তাদের ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তবে রে এই একই কথা বলতে বলতে ইভির গলা চেপে ধরে, আবারও বলতে শুরু করে যে ভালোবাসা কুরবানি চায়।
আসলে সে এই কথাগুলো বলছে না, কথা বলছে তার মধ্যে থাকা কোনো একটা পিশাচ। তখন লিজা পেছন থেকে তার পায়ে আঘাত করে, যার কারণে তাকে সে ছেড়ে দেয়। লিজা তাকে আরো কয়েকটা আঘাত করে, আর তখনই ধীরে ধীরে রের শরীরে কিছু পরিবর্তন হতে শুরু করে। তার পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করে, যেগুলো তাকে আবারও জাগিয়ে তুলছে। বাইরে থেকে প্রত্যেকে রেকে সাহস যোগাতে শুরু করে, সে অবশ্যই পারবে, তাকে পারতেই হবে। যার কারণে কোনো এক সময় সে এতটাই চেষ্টা করে যে তার মধ্যে থেকে তার খারাপ শক্তিটা বের হয়ে আসে। কিন্তু মনে আছে যে ভালোবাসা সবসময় কোরবানি চায়। আর এই কথার উপর ভিত্তি করে বোঝা যায় এই পিশাচটা রনির সাথে হওয়া দুর্ঘটনার মাধ্যমে রনির মধ্যেও প্রবেশ করেছে। তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। আর এই সমস্ত বিষয় দেখে রের আর বুঝতে বাকি থাকে না যে এই পুলে আসলে কোনো কিছুর একটা কোরবানি দিতে হবে। একটা কোরবানি না দিলে হয়তোবা এই সমস্যার আর সমাধান হবে না। তাই সে নিজেকেই কোরবানি করার সিদ্ধান্ত নেয়। শেষবারের মতো নিজের পরিবারকে বিদায় জানিয়ে সে ডুব দেয় পানির অতল গভীরে। আর অবশেষে সেই ঘন কালো অন্ধকার তার শরীরটাকে পুরোপুরি গ্রাস করে নেয়। অর্থাৎ ভালোবাসার কোরবানিটা অবশেষে রের নিজের মৃত্যুর মাধ্যমে পূর্ণ হয়। তারপর কেটে যায় আরো কয়েকটা মাস। সবকিছু এতদিনে ঠিক হয়ে গেছে। সেই সুইমিং পুলটা সম্পূর্ণ পানি শূন্য করে ফেলা হয়েছে, আর এটাকে শীঘ্রই মাটি দিয়েও ভরাট করে ফেলা হবে, যেন এই সুইমিং পুলটা আর কারো ইচ্ছাও পূরণ করতে না পারে, আর সেই বিনিময়ে কোনো বলিদানও দিতে না হয়। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের ঘটনাটা।